জাতিসংঘ সম্মেলনে যে তারা গেল, তারা কিন্তু জাতিসংঘ সম্মেলন থেকেও তারা মানে অফিসিয়ালি ইনভাইটেড না, এটা মানে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে তারা গেলেন। তো সুতরাং এটা পুরাটা রেসপন্সিবিলিটাই হচ্ছে ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের। আপনারা যে এই যে রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসিবাদ রয়ে গেছেন, এই ফেসিবাদ না দূর করলে আপনি কীভাবে একটা ইলেকশন করবেন? ধরুন ইলেকশন যদি না হয় ফেব্রুয়ারিতে, তাহলে আমি মনে করি যে এই সরকার আর কোনোভাবে থাকতে পারবে না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে এই ধরনের কিছু ফিগার থাকে যারা আসলে একটু কথা বলে মানুষকে একটু বিনোদন দিতে চায়। আসলে এই সরকারের ভরকেন্দ্র কোথায়? ডক্টর ইউনূস ব্যর্থ কিনা? সুষ্ঠু নির্বাচন দিয়ে যেতে পারবেন কিনা? সেভ এক্সিট কেন চাচ্ছেন? দেখুন, গতকাল যে ঘটনাটি ঘটলো এটা কিন্তু গতকালই ফার্স্ট ঘটনা না। এর আগে এটা যদি দেখেন, জেনেভাতে আসিফ নজরুলের উপরে একই কায়দায় হামলা হয়েছে। আপনার কিছুদিন আগে লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজের উপরও একই হামলা হয়েছে। আপনি দেখুন, এই গতকাল যে সফরটি ছিল, সেই সফরে কিন্তু 3টি রাজনৈতিক দলের 5 জন ছিল, আরেকজন দুদিন পরে জয়েন করবেন, জামাতের একজন। তো এরা কিন্তু আসলে কেউই কিন্তু তাদের কোনো ব্যক্তিগত সফর না, তাদের কোনো দলীয় সফর না। ইভেন যুক্তরাষ্ট্রে ওনাদের যে দলের উইং রয়েছে তাদের কোনো সফর না। এটা টোটালি কিন্তু ডক্টর ইউনূসের আমন্ত্রণে। এবং জাতিসংঘ সম্মেলনে যে তারা গেল, তারা কিন্তু জাতিসংঘ সম্মেলন থেকেও তারা মানে অফিসিয়ালি ইনভাইটেড না, এটা মানে বাংলাদেশ গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে তারা গেলেন। তো সুতরাং এটা পুরাটা রেসপন্সিবিলিটাই হচ্ছে ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের। সুতরাং উনি যেহেতু নিরাপত্তা দিতে পারেননি, মোটা দাগে শুরুতে এটা উনি যে ব্যর্থ, এবং এটা পুরোটা দায়ভার, রেসপন্সিবিলিটি, লাইবিলিটি পুরোটাই ওনার ইন্টারভেন্ট গভর্নমেন্টের। এবার আসি স্পেসিফিক ঘটনা হচ্ছে, দেখুন আপনার এই যে উনি যে কথাগুলো বললো যে এম্বাসি থেকে তথ্য পাস হয়ে গেল, এগুলো আমরা আজকে সারাদিনে জানতে পারলাম। এবং 8 নম্বর টার্মিনাল চেঞ্জ করে 4 নম্বর টার্মিনালে আসলো, সেখানে 8 নম্বর টার্মিনালে সেখানে বিএনপি, জামাত, এনসিপির সকলের প্রতিনিধিরা ছিল। এবং তারা ফার্স্টে যখন বিবিআইপি দিয়ে যখন তারা বের হতে পারলো না, তখন তারা এই গেট দিয়ে বের হবে এটা দলের নেতাকর্মীরা জানতো না, এবং দলের নেতাকর্মীদের বলা হয়েছে তারা ওখান দিয়ে চলে গেছে, আপনারা চলে যান। তখন অনেকে চলে যাওয়ার জন্য চলে গেছিল। তারপরে এখানে আবার আসলো। এখানে আরও দুটো জিনিস সিগনিফিকেন্ট, যেটা জিনিস মিস হচ্ছে, সেখানে হচ্ছে কি, এখানে 40 থেকে 45 মিনিট লেট হচ্ছিল যে আক্তার হোসেনের সেকেন্ড ভেরিফিকেশন ইমিগ্রেশনের জন্য। বাকিরা তখন ওনার জন্য ওয়েট করতেছিল। কারণ হচ্ছে কি, 5 জনের জন্য একটা গাড়ি মাত্র বরাদ্দ ছিল, 1 নম্বর ইস্যু। তার মানে হচ্ছে কি, আপনি এখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিনিধিকে আপনি নিয়ে যাচ্ছেন, 5 জনের জন্য মাত্র একটা গাড়ি, কোনো ইন্ডিভিজুয়াল গাড়ি কোনো কারণ ছিল না। 1 নম্বর প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে কি, আপনার যারা যেখানে যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব হুমায়ুন কবির, জনাব সৈয়দ ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তারপর তাসনিম জারা, তারপর আক্তার, সবাই কিন্তু তার দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের একজন। এখন তাদের ইকুইভ্যালেন্ট ডেফিনেটলি আমার উপদেষ্টার সময়ের জন্য হয়তো তারা পাওয়ার নাই, কিন্তু তাদেরকে তো সেই ইকুইভ্যালেন্ট রাখা উচিত ছিল। তাহলে আপনি এখান থেকে আগে কেন বিবিআইপি বা বিআইপি সেই সিকিউরিটি পাসটা আপনি নিলেন না? সেকেন্ড প্রশ্ন। এখন ঘটনা হচ্ছে কি, এই পুরো মিসম্যানেজমেন্টটা কিন্তু যে আমাদের এই যে কনসুলেট বা ওখানকার যে ওয়াশিংটন বাংলাদেশের এম্বাসি, এখন একটা বিদেশি দেশে যখন এম্বাসি থাকে, সে কিন্তু বাংলাদেশ বা যে কোনো রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ, তাই না? মানে ছোট্ট একটা বাংলাদেশ কিন্তু সেখানে। তো সেখানে যদি আপনি ফেসিবাদের দোষগুলো রাখেন, আজকে অনেকে আসে। আবার আরও গুরুতর প্রশ্ন উঠলো, এক ভদ্রলোক তিনি নেপালের দায়িত্ব পালন করেন, সে ওখানে দায়িত্ব কে পালন করে? তার মানে হচ্ছে কি, আপনারা যে এই যে রন্ধ্রে রন্ধ্রে এখনো ফেসিবাদ রয়ে গেছেন, এই ফেসিবাদ না দূর করলে আপনি কিভাবে একটা ইলেকশন করবেন? পরবর্তী আপনার প্রশ্নগুলো আসে, কিভাবে ইলেকশন করবেন, কিভাবে আপনার স্টেবিলিটি হবে? তার চেয়ে আমি একটা সম্পর্ক এই প্রশ্নটাই, ওখানে নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে আপনি দেশে কিভাবে নিরাপত্তা দিবেন? এবং শুধু তাই না, বাংলাদেশের ইলেকশন অপারেটিং কন্ডাক্টটা কিন্তু একটা একদিনের ব্যাপার। মানে এটা কিন্তু আমেরিকার মতো না, ইন্ডিয়ার মতো না যে ধাপে ধাপে ইলেকশন করতেছেন, ওটা বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ, তো সুতরাং আপনি সেটা করেন। এর পাশে আমি আপনাকে একটা সম্পূর্ণ প্রশ্ন আপনার সাথে যোগ করতে চাই। সেটা দেখুন, গত 1 বছর থেকে কিন্তু সবাই বলতেছে, এটা প্রত্যেকটি দলের নেতাকর্মী বলতেছে, সিটিজেনরা বলতেছে, সবাই কিন্তু বলতেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কেন দেশে আসতেছে না। এখন আপনি দেখেন, সেখানে আপনি আরও কিন্তু মানে এখানে কটু দৃশ্য দেখেন। একজন লোক তিনি জনাব মির্জা ফখরুল ইসলামকে নিয়ে টানাটানি করতেছে উনি, তাই না? সুতরাং ওখানে যদি এই অবস্থা হয়, আর এই মুহূর্তে বাংলাদেশের পলিটিক্যাল সবচেয়ে বড় ফিগার ডেফিনেটলি জনাব তারেক রহমান, এখন তো উনি আসলে উনি বাংলাদেশে কীভাবে সেভ হবেন? আপনার একটা এম্বাসির মধ্যে, যে এম্বাসিটা কিন্তু গোয়েন্দা সংস্থা না, এটা একটা ক্রিস্টাল ক্লিয়ার। এম্বাসিতে কারা পদায়ন হচ্ছে, কীভাবে হচ্ছে, তাদের রেকর্ডগুলো দেখলে বোঝা যায় এটা কিন্তু গোয়েন্দা সংস্থা না। আমি কিন্তু আবার বলতেছি। তো সুতরাং তারেক রহমান যখন দেশে ফিরবেন, তখন এখানকার ওনার সিকিউরিটি প্রোটোকল সবকিছু কিন্তু গোয়েন্দা সংস্থা, যেগুলো আমরা সাধারণ মানুষ জানি না, দেখি না। তো সে জায়গা থেকে আপনি কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন? না, একটা জিনিস হচ্ছে, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এসে বলেছেন এটা, যে নির্বাচনের সময় যতটা আগাবে এবং এই নির্বাচন সুষ্ঠু হবে, এই কারণে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাবে, এরকম কথাও তো বলেছেন। না, এটা তো আমরা ডেফিনেটলি চাই। এখন আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনি গত 1 বছর আপনি মফ কালচার কন্ট্রোল করতে পারেননি। আপনি ওনাকে এর আগে প্রশ্ন করেছেন যে আদালতে ডিম ছোড়া যে কালচারটা, ধরেন হাসিনার আমলে হাসিনা
অপদস্থ করতো, হাসিনা ময়লার গাড়ি মামলা দিত, মাছ চুরি মামলা দিত, ভ্যানিটি ব্যাগ চুরি মামলা দিত, কিন্তু হাসিনা কখনো চাইলে কিন্তু এটা করতে পারতো। যে আপনার যদি ধরেন ছাত্রলোক দিয়ে বা সাধারণ জনতা ভেসে আপনি কাউকে ডিম ছোড়া অন্য কিছু ছোড়া করতে পারতো, কিন্তু এই সরকার কিন্তু এটা হয়েছে প্রথম 2-1টা, আমি এটাকে পিপলস সেন্টিমেন্ট ধরে নিতে পারি, এটা একটা ইনসিডেন্ট ধরে নিতে পারি, কিন্তু পরবর্তী সময় যদি আপনি এটা কন্টিনিউয়াস প্রসেসে করেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এটা সরকার ইচ্ছে করে এটাকে লাই দিচ্ছে, আমি এই শব্দটা ইউজ করবো। আর আবার আপনার সেফ এক্সিটের কথা বললেন বা ইলেকশনের কথা বললেন, এখন এই পরিস্থিতি যদি হয় তাহলে আমাদের ইলেকশন কন্ডাক্ট করাটা খুবই টাফ। আর ইলেকশনের সময়টা কিন্তু খুবই ঘনিয়ে আসছে। আমাদের ধরেন যদি ইলেকশন ফেব্রুয়ারিতে মোটা থাকে, সবাই ধরে নিচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে, সেই হিসেবে আপনার ডিসেম্বরে তো তফসিল ঘোষণা করার কথা, তাই না? তার মানে আমাদের আজকে সেপ্টেম্বর শেষের পথে, মাঝখানে আপনার অক্টোবর আর নভেম্বর 2টা মাস মাত্র। তো সেই ক্ষেত্রে আপনি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো কন্ট্যাক্ট করতে পারেননি। আর উনি একটা কথা বলেছেন যে সেফ এক্সিটের ব্যাপারটা, এখন সেফ এক্সিটের ব্যাপারটার আগে আমি আরেকটা কথা আপনার সাথে যোগ করতে চাই। ধরুন ইলেকশন যদি না হয় ফেব্রুয়ারিতে, তাহলে আমি মনে করি যে এই সরকার আর কোনোভাবে থাকতে পারবে না, কারণ সে কমিটেড জুন মাসের 30 তারিখ পর্যন্ত। ধন্যবাদ। আমি বড় পার্টিটা বলবো না, ডক্টর রাকিব আল হাসান। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি গতকাল সম্ভবত বলেছেন 150টা আসন পাবে, তার আগে তিনি বলেছেন 400-র মধ্যে 300 আসন পাবে। তো সুতরাং ওনাদের এক্সপেকটেশনটা কিন্তু কমে আসতেছে। প্রথমে 400-র মধ্যে 300 বলছিল, 2-3 মাস পর এখন 150 বললো, হয়তো আগে 1 মাস পরে বললো যে আমরা যদি 100-150 আসনে যদি জামানত ঠিক রাখতে পারে তাহলে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন হবে। আমিও তো মনে করি যদি এনসিপি যদি এককভাবে ইলেকশন করতে পারে, তাহলে ধরি তারা প্রতিটা আসনে অন্তত জামানত 150-র বেশি বাজার মানে ঠিক রাখতে পারে, আমি মনে করি তাদের জন্য বড় অর্জন হবে। আরেকটা কথা উনি বলছে যে প্রতীক নিয়ে, আসলে দেখেন প্রতীক শাপলাটা আসলে ওনারা কিন্তু শাপলা প্রথমে চায়নি, শাপলা কিন্তু এর আগেও চেয়েছিল নাগরিক ঐক্য, জনাব মাহমুদুর রহমানের নেতৃত্বে নাগরিক ঐক্য শাপলা চেয়েছিল, তখন ওনাদেরকে দেওয়া হয় না। আর আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে যদি এনসিপিকে শাপলা দেওয়া হয় তখন এটা বিতর্ক তৈরি হবে, কারণ ওনারা আগে চেয়েছিল, ওনারা সব ক্রাইটেরিয়া ফিল আপ করেও শাপলা পায়নি, ওনাদেরকে পরে তখন কেটটি ধরে দেওয়া হয়েছিল। তো এই মুহূর্তে আমার ধারণা যে বিতর্ক মুক্ত থাকার জন্যই হয়তো নির্বাচন কমিশনের এই ধরনের গেম খেলতেছে বা ওনারা এই সিদ্ধান্ত নিয়েছে, কারণ ওনারা চাচ্ছে না যেন কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে। আর একটা বিষয় হচ্ছে ধরুন নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে প্রশ্নবিদ্ধগুলো তো হয়, এই নির্বাচন কমিশনের কিন্তু 5 আগস্টের পরে গঠিত হলো, তাই না? আপনি যে বললেন যে মান্নার দলের এতে আপত্তি ছিল নাগরিক, এখন যদি আপত্তি না থাকে এই এনসিপি আপত্তি ছিল না, আমি সেটা বলি নাই, আমি বললাম যে তাদেরকে দেওয়া হয়েছিল, তাদেরকে দেওয়া হয় নাই। এখন যদি দেওয়া হয় এনসিপি কে, তাহলে তারা আপত্তি জানাবে না, তারা আন্দোলন নামবে না? তারা যদি আপত্তি না করে, তারা তো করবে বলছে, তারা হুঁশিয়ারি তখনই দিয়েছিল, যখন চেয়েছিল তখন হুঁশিয়ারি দিয়েছিল। এখন যদি না করে তাহলে যদি শাপলা দেওয়া হয়, না করার কারণ কি? ওনারা তো এখনো শাপলা চাচ্ছে, ওনারা তো কেটলিতে সন্তুষ্ট না। আচ্ছা, ওনারা তো এক কোটি সন্তুষ্ট না, ওনারা তো এখনো চাচ্ছে সেটা, তো ওনারা তাকে দেওয়া হয় নাই। আর ওই আপনি যেটা বলছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এখন দেখুন পলিটিক্যাল রেটরিকে অনেক কথাবার্তা বলে, এটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে এই ধরনের কিছু ফিগার থাকে যারা আসলে একটু কথা বলে মানুষকে একটু বিনোদন দিতে চায়। তাই মনে করি যে নাসিরউদ্দিন পাটোয়ারি সবসময় উনি ধরনের চটকদার কথাবার্তা বলে, এটা পলিটিক্যাল বলতে পারে, এটা কোনো আপনি যদি এখন বলেন যে আমি 300-র মধ্যে 300 আসনে জিতে যাবো, এটা তো জনগণ ডিসাইড করবে, এক্সপেকটেশন আপনার থাকতেই পারে। কিন্তু আমি মনে করি যে এনসিপি দল হিসেবে আরও একটু ম্যাচিউরড হওয়া উচিত বা